শুরুতেই দেখি একটি মেয়ে অন্ধকার একটি বাড়িতে মোবাইলের লাইট অন করে একটি ব্যাগ নিয়ে বাড়ির এদিক সেদিক বাড়ির বাইরে যাওয়ার জন্য এদিক সেদিক ছুটাছুটি করছে আর তাকে দেখে মনে হচ্ছে সে ভীষণ ভয়ের মধ্যে আছে। সিন বর্তমানে আসলে দেখি এক কাপল খুব আনন্দ করে গাড়ি দিয়ে কোথাও যাচ্ছে। স্বামীর নাম রাজেশ আর স্ত্রীর নাম আনু। স্ত্রী স্বামীকে আনন্দ দেওয়ার জন্য এক এক যোগ বলতে থাকে। তারা দুজনে একটি পার্টিতে গিয়ে পৌঁছায়। পার্টিতে থাকা সবাই আনু আর রাজেশের বয়স নিয়ে একে অপরের সাথে আলোচনা করছিল, কারণ আনুর বয়স 20 বছর আর রাজেশের বয়স 60। রাজেশ আনুকে বলে, সবাই আমাদের নিয়েই কথা বলছে, হিংসা জ্বলছে ওরা। রাজেশকে বন্ধুরা শানকি নামে ডাকে, তো আমরাও শানকিই বলবো। শানকি আনুকে নিয়ে আসে তার বন্ধুদের সাথে পরিচয় করার জন্য। বন্ধুরা আনুকে দেখে বলে ওয়াইফ, শানকি বলে ইয়েস। প্রথমেই পরিচয় করায় রাজেশের সাথে। রাজেশ ছিল ফিল্ম প্রডিউসার। এরপরই পরিচিত হয় বিজয়ের সাথে। শানকি বলে এ আমার বড় কম্পিটিটর। তখনই একজন মহিলা এসে আনুকে শপিং এ যাওয়ার কথা বলে। আনু বলে এখন না, অন্য কোনো দিন, আজকে বড় ক্লান্ত লাগছে। আনু শানকিকে বলে এখানের কিছু ঠিক মনে হচ্ছে না, তো এখান থেকে বাহিরে যাব। বাসায় আসার পর শানকি রেডি হয়। তখন আনু আসলে শানকি বলে কেমন লাগছে জানো, তোমাকে একা রেখে চলে যেতে একদম মন চাইছে না। তখন আনু বলে যাও, আমি জানি তুমিই জিতবে। শানকি চলে আসে জুয়া খেলার জন্য। সবাই শানকিকে স্বাগত জানায়। শানকি এসেই বলে একজন কম। তখন ওয়েট্রেস বলে সেও এখনই চলে আসবে। তখনই সৈয়দ চলে এসে শানকির কাছে জানতে চায়, স্যার বিয়ে করলেন, আমাদের জানালেনও না। সৈয়দের কথা শুনে শানকি বলে এ বৃদ্ধ বয়সে বিয়ে, তাই কাউকে জানায়নি। সৈয়দ আরো বলে স্যার আপনার ভালোবাসার গল্প আমাদেরও বলতেন। আমাকে দেখুন 30 বছর হয়ে গেল, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে মনের কথা বলতে পারিনি, এর জন্য এখনো সিঙ্গেল। বলেন স্যার আপনার ম্যাজিক্যাল টার্মস। শানকি বলে একরকম ম্যাজিকের মতোই। তোমরা তো জানো পোকার আমার জন্য কি, আমি পোকার খেলে সব কিছু হেরে যাই। তখন আমার বুঝেই আসছিল না যে আমি বাঁচবো না মরে যাব। তখনই আমি ওকে দেখি আর আমার পোকার সম্পর্কে শিখা বিদ্যা মনে পড়ে যায়। আর তুমি যখন বুঝে যাবা এই তোমার জীবনে সবকিছু, তখন এর জন্য কি দাম দেবে। শানকির কথা শুনে এবার বিজয় বলে তোমার প্রেম কাহিনী শেষ হলে গেম খেলা শুরু করব। সবাই গেমের দিকে মনোযোগ দেয়। ওয়েট্রেস সবাইকে কার্ড ভাগ করে দিচ্ছিল। বিজয় এই গেম জিতে যায়। সে বেশ খুশি সবাইকে হারাতে পেরে। ওয়েট্রেস বলে বিজয় স্যার হলো এই খেলার উইনার। তখন আমাদের আনুকে দেখায় সে বাসায় নাচ করতে থাকে। শানকি ওয়েট্রেস প্রভাকে ডেকে বলে বাসায় গিয়ে দেখো ম্যাডামের কিছু লাগবে কিনা। তখনই আবার আনুকে দেখায়। আনু খুব আনন্দ সহকারে গোসল করছিল। এরপরই চলে আসে বিজয়ের সাথে দেখা করার জন্য। শানকি বলে বাবনকে তো পাঠিয়েছিলাম তোমার কিছু লাগবে কিনা জানার জন্য। তখন আনু বলে একা একা বাসায় বোর হচ্ছিলাম, তাই ভাবলাম এখানেই চলে আসি। তখন রাজেশ বলে শানকি স্যার তো বোর্ডে সবকিছু হারিয়েছে, এমনকি গাড়িও। বিজয় স্যার যদি দয়া করে আপনার গাড়িতে ওদের লিফট দিতেন তবে বেচারার উপকার হতো। আর সবাই শানকিকে নিয়ে মজা করতে থাকে। তখন সৈয়দ বলে রাজেশ এই রকম করো না, ম্যাডাম এখনই এসেছে। তখন সৈয়দ আনুর সাথে পরিচিত হয়ে বলে শানকি আমার ভালো বন্ধু। তখন আরেকজন বলে শানকি বলেছিল আপনি ওর জন্য লাকি চার্ম, কিন্তু এর কোনো প্রমাণ দেখলাম না। তখন আনু বলে এইসব তো শুধু মানার বিষয় হয়। তখন বিজয় জানতে চায় আর ইউ ব্যাটিং অর কুইকিং। তখন শানকি নিজের হাতের দিকে তাকায়। বিজয় শানকিকে দেখছিল। এর মধ্যেই শানকি নিজের ওয়েডিং রিং ব্যাটের ধরার জন্য খুললে বিজয় বলে ছি শানকি, আমার মনে হয় তুমি এই গেমকে পার্সোনালি ভাবে নিচ্ছ। ওয়েডিং রিং বাজিতে রাখা মানে আনুকে ব্যাটে ধরা। শানকির এ অবস্থা দেখে বিজয় বলে এ ব্যাটে যা ধরবে তা আমার হয়ে যাবে। শানকিকে সৈয়দ বলে দয়া করে আপনার ওয়াইফকে ব্যাটে লাগাবেন না। বলে সৈয়দ গেম কুইক করে চলে যায়। সৈয়দের সাথে সাথে অন্যান্য পার্টনাররাও গেম কুইক করে চলে যায়। তখন বিজয় বলে গেম হবে আমার আর তোমার মধ্যে। শানকিও গেম খেলার জন্য রেডি হয়। বিজয় তার জিতে যাওয়া সকল গুটি লাগিয়ে দেয় এই গেমে। শানকি জিতে যায়। বিজয় হেরে শানকিকে বলে এভাবে গেম কুইক করতে পারবে না। শানকি তখনই নতুন চাল চালে। সে ওয়েট্রেসকে বলে আনুকে কেন ব্যাট টাচ করেছো। একথা বলি লোকটিকে চড় মেরে আনুকে নিয়ে চলে আসে আর সবাইকে বলে মুড চেঞ্জ হয়েছে, এখন চলে যাব। শানকির বাসার কাজের লোক তার স্ত্রী নিনাকে বলে নিনা তোমার সাবের কত
কতজন কাজের লোক যখনই মন চায় বিয়ে করে নেয়। তখন নিনা তার স্বামীর কাছে জানতে চায়, তোমার কতটি বিয়ে করার শখ? স্বামী বলে, তোমাকে বিয়ে করার পরই মন ভরে গেছে। সে আরো বলে, গোসল করে, জমকালো পোশাক পরে, সিনা টান করে যদি খাড়া হয়ে যাই তবে সমস্ত মেয়েরা আমার উপর ক্রাশ খেয়ে যাবে। তোমার কি মনে হয়? বলে পেছনে তাকালে দেখে তার স্ত্রী চলে গেছে। দেখে ভয় পেয়ে নিনা বলে ডাক দেয়। সানকির বেডরুমে বসে সানকির ছবি দেখে বলে, কোট পরে তোমার এখনো মনে হয় তুমি ধনী হয়ে গেছো? এর জন্যই তোমার কাছে এত মেয়ে আসে। ছবির দিকে তাকিয়ে বলে, আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না। ভগবানের দেওয়া সুতা আমার হাতে। তোমার মতো একদিন আমিও স্যুট পরে আসবো। তখনই দেখে ছবি দুলছে। এতে সে ভয় পেয়ে আবারও নিনাকে ডাকতে থাকে আর দৌড়াতে দৌড়াতে সারা বাড়িতে নিনাকে খুঁজতে থাকে। আরো বলে, ঘরে ওই বদমাসটার ছবি দুলছে। এ কথা বলি আবারও বাড়ির এদিকে সেদিক দৌড়াতে থাকে। বাড়ির বাহিরে চলে এসে ঝোপের মধ্যে লুকাতে গেলে দেখে দুটি কুকুরকে। তখনই তার স্ত্রী নিনা এসে বলে, তুমি এখানে কি করছো? তখন তার স্বামী বলে, আমি তো তোমাকেই খুঁজছিলাম। কোথায় চলে গেছিলে তুমি? তখন নিনা বলে, চলো। তখন স্বামী বলে, এ ঘরে ভূত আছে, এখান থেকে চলো। নিনা বলে, কি সারাক্ষণ ভূতের কথা বলো? শানকিও এতক্ষণে বাড়িতে চলে এসে আনুকে বলে, ওয়েলকাম মাই হাউস। বাড়ির ভিতরে ঘুরে ঘুরে বাড়ির সবকিছু দেখাচ্ছিল। এরপরই বিয়ারের বোতল খুলে আনুকে বিয়ার দিয়ে ভিজিয়ে দিয়ে আনুর সাথে রোমান্স করা শুরু করে। দৃশ্য পরিবর্তন হলে দেখি জুয়ার বোর্ডে থাকা লোকেরা বিজয়ের হারা নিয়ে কথা বলছিল। তারা আরো বলে, আনুকে শানকি ডেকে আনার কারণেই বিজয় খেলায় ফোকাস দিতে পারেনি, তাই হেরে গেছে। বিজয় বলে, ওই মেয়ে এসেই সব উলটপালট করে দিয়েছে, ওর হাসি ওর চাহনি, এর জন্যই খেলায় হেরে গেছি। বিজয় বলে, সঞ্জয় তুমি ঠিকই বলেছো, ওকে ডেকেছে আমার ফোকাস বদলানোর জন্যই। একজন বলে, আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। সঞ্জয় বলে, পুলিশের কাছে যাওয়ার দরকার কি? কিছু টাকা দিলেই পুলিশ এসব কাজ করে দেয়। বিজয় বলে, আমি শানকিকে ছাড়বো না, টাকার জন্য আমি সবকিছুই করতে পারি। সঞ্জয়কে বলে, ফোন করো এখনই। সকাল হলেই শানকি আনুকে বলে, আই এম লেট। আনু যেতে দিতে না চাইলে শানকি বলে, ওইখানে আমার জরুরি মিটিং যেতে হবে, আর তুমি নিজে রান্না করতে চাইলে ওই দিকে রান্নাঘর আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তখনই শানকি আনুকে জড়িয়ে ধরে বলে, তোমার জন্য এক সারপ্রাইজ আছে। একথা বলে রিমোটে চাপ দিলে দুটি কুকুর বাড়ির বাহির থেকে দৌড়ে বাড়ির ভিতরে চলে আসে। কুকুর দুটো দেখতে ছিল হিংস্র প্রকৃতির। আনু এদের দেখে ভয় পায়, তাই শানকি বলে, তুমি ওদের দেখে ভয় পাচ্ছ কেন? ওরা তো বাচ্চাদের মতো। বলে কুকুর দুটিকে চলে যেতে বললে কুকুর দুটি চলে যায়। আনু এত বড় বাড়ি ঘুরে ঘুরে দেখতে থাকে আর সুইমিং পুলের পানি পায়ে টাচ করে গাছের নিচে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল। আনু বলে, কাজ শেষ হলেই চলে আসবো। আরো বলে, কুকুরগুলো এখানেই, আমি যেখানেই যাই আমাকে ফলো করে। তখনই বৃষ্টি পড়া শুরু হয়। আনু কুকুরগুলোকে সেফ জায়গায় রাখে। এরপরে বিছানার চাদর খুলে ওয়াশিং মেশিনে দেয়। তখনই বিদ্যুৎ চলে যায়। আনু মোবাইলের টর্চ জ্বালিয়ে চারিদিকে আলো অন্ধকারের মধ্যে বিভিন্ন জায়গায় মোম জ্বালিয়ে বাড়ি আলোকিত করতে থাকে। তখনই দরজায় কেউ বেল বাজাতে থাকে। আনু দরজা খুলে দেখে একটি লোক দাঁড়িয়ে। আনু জানতে চায়, আপনি কে? লোকটি বলে, আমি ইন্সপেক্টর মাধব সিং, স্পেশাল ব্রাঞ্চ। সে আরো জানতে চায়, মিস্টার শঙ্কর ঘরে আছে? আনু বলে, না, সে বাহিরে আছে, আসতে দেরি হবে। মাধব জানতে চায়, আপনি কে? আনু বলে, আমি ওর ওয়াইফ। মাধব চলে যেতে চাইলে আনু বলে, কোনো প্রবলেম স্যার? মাধব বলে, না, আমি পরে আসবো বলে চলে যায়। আবার এসে বলে, এক ছাতা আছে, বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। আনু বলে, আমি দেখছি বলেই দরজা খোলা রেখেই ভিতরে চলে যায়। আনু ছাতা নিয়ে এসে দেখে মাধব চলে গেছে। আনু দরজা লাগিয়ে মোম নিভাতে থাকে। আমরা আনুর পেছনে দেখি মাধব দাঁড়িয়ে। আনু একের পর এক মোম নিভাতে থাকে। এরপরে ওয়াশরুমে এসে টয়লেট করছিল আর মাধব বাথরুমের ওপারে বসে আনুকে দেখছে। আনু এসে মুখে পানির ঝাপটা দেয়। এরপরেই সুইমিং পুলে এসে গোসল করে আর মাধব লুকিয়ে আনুকে দেখছিল। আনুরও বারবার মনে হয় তাকে কেউ দেখছে। আনু কাপড় পরিবর্তন করার সময়ও মাধব আনুকে লুকিয়ে দেখছিল। সে আনুর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায়। আনু তোয়ালে রেখে গেলে মাধব এসে সেই তোয়ালের
গন্ধ শোকে। আনু টের পেয়ে বিভিন্ন জায়গায় চেক করা শুরু করে। সে একটি কাচের ফুলদানি নিয়ে পুরো বাড়িতে দৌড়াতে শুরু করে। কাছে গিয়ে দেখে মাধব। আনু জানতে চায়, আপনি কিভাবে বাড়ির ভিতরে ঢুকলেন? মাধব বলে, হ্যাঁ, আমি এক গাড়িকে দেখেছি ভিতরের দিকে আসতে, তাই চলে এসেছি। অনেকক্ষণ বেল বাজিয়েছি, কিন্তু কেউ দরজা খুলছিল না, তাই দেখি জানালা খোলা। এর জন্য ভিতরে ঢুকে পড়ি। এরপরই শঙ্করকে ডাকতে থাকে। আনু বলে, শঙ্কর এখনো আসেনি। আনু বলে, আপনি ভিতরে ছিলেন নাকি বাহিরে? মাধব বলে, পুলিশের উপর দোষ দিচ্ছেন। তখন মাধব জানতে চায়, আপনার নাম কি? আনু বলে, আনু। মাধব বলে, আইনের হিসেবে আমার উচিত আপনার ঘর সার্চ করা, কিন্তু আপনার হাজবেন্ডের মান সম্মানের জন্য আমি কিছু করছি না। আনু বলে, আপনি সার্চ কিসের জন্য করতে চাইছেন? মাধব বলে, আপনি এভাবে বলছেন যেন কিছুই জানেন না। আনু বলে, সত্যি আমি কিছু জানি না। মাধব বলে, আজ আপনার হাজবেন্ড পোকার খেলেছে, সে অনেক টাকাও জিতেছে, আমি এসব জানি। জিতে যাওয়া পয়সার আমি কোনো কেয়ার করি না। আমরা ইনফরমেশন পেয়েছি ওই টাকা ডার্টি মানি। আনু বলে, আপনি কি আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করতে এসেছেন? মাধব বলে, অ্যারেস্ট করতেও পারি, আবার নাও করতে পারি। দেখেন ম্যাডাম, আমি এক সাধারণ পুলিশ, বেতনই বা কি পাই, তাই আপনার হাজবেন্ডের সাথে ডিল করলে আমাদের দুজনের জন্যই ভালো হয়। এর জন্যই সত্যি করে বলো, ও এখানে আছে কিনা। আনু বলে, আপনি আপনার ফোন নাম্বার দিয়ে যান, আমি ওকে বলবো আপনার সাথে যোগাযোগ করার জন্য। মাধব বলে, এখানের নেটওয়ার্ক ব্যবস্থা ভালো না, তাই চলে যাওয়ার পর আবার ফিরে আসতে হবে, তাই এখানেই অপেক্ষা করব। আনু মাধবকে বারবার বলছিল কাল আসার জন্য, কিন্তু মাধব কিছুতেই যেতে চায় না। সে কথা বলতে বলতে বাড়ির ভিতরে ঢুকে পড়ে আর আনুকে বলে তার জন্য এক কাপ কফি বানিয়ে আনতে। আনু যেতে না চাইলে সে আবারও বলে। আনু একটু বিরক্ত হয়েই যায় কফি বানানোর জন্য, আর মাধব পেছন থেকে বলে তার ফিল্টার কফি লাগবে। এরপরই ঘরের ভিতরে ঢুকে বলতে থাকে, কি যে সুন্দর ঘর, কি লাইফ স্টাইল। আনুও ফোনে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে সানকির সাথে, কিন্তু ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না। আনুও গ্যাস অন করে দুধ গরম করতে দেয়। মাধব টিভি অন করলে দেখে এক চোর পুলিশকে মেরে পালিয়েছে। আনু টিভিতে এ খবর শুনে টিভি দেখার জন্য ড্রয়িং রুমের কাছে আসলেই মাধব বলে, ম্যাডাম কফি রেডি হয়েছে। নিউজ প্রেজেন্টার বলছিল আশেপাশের বাড়ির লোকদের সচেতন থাকতে, কারণ চোর তার ঘরেও ঢুকে যেতে পারে। আনু দূরে দাঁড়িয়ে টিভি দেখার চেষ্টা করছিল, তখন মাধব হাতের আঙ্গুল দিয়ে পিস্তল বানিয়ে গুলি করার অভিনয় করে। আরো বলে, তোমরা খুঁজেও পাবে না সেই চোরকে। মাধব টিভি বন্ধ করে দিয়ে আবারও কফির জন্য তাড়া করে। আনু কফি নিয়ে আসলে মাধবের সেই কফি খুব পছন্দ হয়। মাধব সেই চোরের পক্ষ হয়ে বলে, ও এই কাজ কেন করেছে জানেন? ফ্রাস্ট্রেশন। এক সাধারণ পুলিশকে কি কি ফেস করতে হয় আপনি জানেন না ম্যাম। এ সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? দিন হোক বা রাত, আমাদের মরার লোককেও পাহারা দিতে হয়। যখন কোনো দোষীকে কুকুরের মতো দৌড়ে ধরি, তখন কোনো সিনিয়র অফিসার এর ফোন আসে অপরাধীকে ছাড়ার জন্য। আসামিও আমাদের এ অবস্থা দেখে হাসে। খেতে বসলে শান্তিতে খেতেও পারি না। উপর থেকে বলে আমাদের বসে খাওয়ার জন্যই এ ডিউটি দিয়েছে। উপর থেকে সিনিয়র ফোন করে পেরেশান করতে থাকে। ঠিক মতো ঘুমাতেও পারি না এদের যন্ত্রণায়। আনুকে বসতে বলে। আনু বসতে না চাইলে ধমক দিয়ে আনুকে সামনে বসায়। মাধব বলে, যে অফিসাররা আমাদের টর্চার করে তারা আপনার স্বামীর মতো ধনী লোকদের থেকে টাকা নিয়ে আমাদের ব্যবহার করে। তো এক ট্রাস্টেড অফিসারের সামনে আপনি স্মার্ট সাজার চেষ্টা করলে সে রিয়েক্ট তো করবেই। একথা বলেই হাতের ইশারায় গুলি করে, যা দেখে আনু তো ভয় পেয়ে যায়। মাধব বলে, কি ম্যাডাম, আপনি ভাবছেন ওই পুলিশ আমি কিনা? টিভি অন করে সেই পুলিশের ফটো দেখায় আর বলে, ওই পুলিশকে কি আমার মতো দেখায়? আর আপনি ভাবছেন আমি সেই পাগল লোক? আমার ফ্রাস্ট্রেশনের ব্যাপারে তো সব বলে দিছি। আমার মনে হয় আপনিও ফ্রাস্ট্রেট। আপনার চেহারা দেখেই বলতে পারি এক 20 বছরের মেয়ে 60 বছরের বৃদ্ধের সাথে বিয়ে করে, তবে সে অবশ্যই ফ্রাস্ট্রেট। তখন আনু বলে, আমার বাবার কাছে শানকি টাকা পেত, সে শানকির পাওনা টাকা শোধ করতে পারছিল না, তাই শানকি আনুর বাবার কাছে আনুকে চেয়ে নেয়। আনুকে দিলে তার আর ঋণ শোধ করতে হবে না। পেছনে দাঁড়িয়ে আনুও সব শুনছিল। আনুর মুখে একথা শুনে মাধব বলে,
আপনি যতই ওকে খুশি রাখার চেষ্টা করেন না কেন, তাকে কখনোই খুশি রাখতে পারবেন না, কারণ তার কাছে আপনি পোকারে জিতা এক খেলনা। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। শানকি সিন্ধুকে টাকা রাখার পর শানকি বলে, এই জিতা টাকা থেকে 30% তোমাকে দিলাম, এখন থেকে তুমি স্বাধীন। তোমার বাবা যে টাকা আমার কাছ থেকে নিয়েছিল তার চেয়েও অনেক বেশি এখানে আছে। শানকি আরো বলে, ইউ ক্যান টেক ইট, ইউ ক্যান এনজয় ইট, ইউ ক্যান ফ্রি ইট। এরপরই একটি ব্যাগ এগিয়ে দিয়ে বলে, এগুলো তোমার। আনুও টাকাগুলো নিয়ে সাথে করে নিজের ব্যাগপত্র নিয়ে যাওয়ার সময় শানকি আনুকে একটু আদর করে। এরপরই আবার বলে, আমি চাই না তোমার জীবন এক 60 বছরের বৃদ্ধের সাথে যাতে না কাটাতে হয়। আনু পেছন ঘুরে শানকিকে দেখে সামনের দিকে আগাতে গেলে দেখে কুকুরগুলো আনুর দিকে তাকিয়ে আছে। আনু ভয় পেয়ে যায়। আর তখনই আনুর মনে পড়ে শানকি একদিন বলেছিল, কুকুর দুটোর মালিক হয়ে থাকলে তারা তোমার সব কথা মানবে, আর চাকরানি হয়ে চলে যেতে চাইলে ওরা তোমাকে কামড়াবে। আনুকে চলে যেতে দেখে কুকুরগুলো আনুর দিকে তেড়ে আসতে থাকে। আনু ভয়ে শানকিকে ডাকতে ডাকতে ঘরের দিকে এসে দরজা খুলতে বলে। আনু পুরো বাড়ির এদিক সেদিক দৌড়াতে থাকে, আর আনুর পেছনে কুকুরগুলো। আনু বাড়ির গেটের ভিতরে ঢুকে শানকির কাছে জানতে চায়, এই কুকুরগুলো আমার পিছু করছে কেন? তখন শানকি বলে, কামিনী, আমার সব পয়সা নিয়ে পালিয়ে যেতে চাইছো? গাড়িতে করে যাওয়ার সময় আনু একটি জোক বলে হাসতে থাকে। আনু খুশি হয়ে আরেকটি জোকস বলতে চাইলে শানকি রেগে বলে, ঋণগ্রস্ত বাবার মেয়ে এরকম করলে বলার জন্য আর জবান সাথে থাকবে না। এসব কথা শুনে ভাগত বলে, এইসব পয়সা, জাতি, ধর্ম, সংস্কৃতি দেখে লোকের বিচার করা ছাড়াও মানুষ বিয়ে করে, কিন্তু এই পয়সা এক অসুখ যা সব সময় আমাদেরকে নিজের জায়গা দেখাতে থাকে। সে আরো বলে, টাকা আমাদের জন্য সার্ভাইভ করার বস্তু, আর ওদের জন্য অধিকার। ভাগত আনুর কাছে জানতে চায়, পয়সা আপনার জন্য কি? আনু বলে, স্বাধীনতা। তখনই ফোন বাজার শব্দে উপরে গিয়ে ফোন রিসিভ করে কথা বলতে থাকে। তখনই ভাগতের কাশি আসে। ফোনের অপর পার থেকে শানকি জানতে চায়, শব্দ আসলো কোথা থেকে? আনু বলে, কিসের শব্দ? আমি বাড়িতে একা। শানকি বিশ্বাস করতে না চাইলে আনু ভিডিও কল এর মাধ্যমে আশেপাশের পরিবেশ দেখানোর সময় ভাগতকে লুকাতে বলে। ভাগতও লুকিয়ে থাকে। আনু কল কেটে দিয়ে ভাগতের সামনে আসলে ভাগত বলে, এক পুলিশকেও লুকাতে হলো আপনার জন্য। আনু এর জন্য সরি বলে। আনু আরো বলে, যদি আপনাকে ঘরে দেখতো কি যে হতো তা আমি জানি। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। শানকি বাসায় ফিরলে দেখে দারোয়ান সহ কয়েকজন লোক দাঁড়িয়ে। শানকি জানতে চায় কি হয়েছে। তখন দারোয়ান জানায়, ম্যাডাম আমাকে ফোন করে বলেছে ঘরে ক্যামেরা লাগানো আছে। আমি সেক্রেটারিকে ডাক দেই, তারা ঘর থেকে এই ক্যামেরাগুলো খুঁজে বের করেছে। শানকি বলে, আমার ঘর আমি দেখে নেব, আপনারা যান। শানকি ঘরের ভিতরে ঢুকে আনুকে বলে, এই ক্যামেরা আমি লাগিয়েছি। আনু জানতে চায় কিসের জন্য। শানকি বলে, তোমার যা লাগবে তা আমি দিতে পারি না। আমার অনুপস্থিতিতে ওই সিকিউরিটি, সেক্রেটারি, বডিগার্ড, বডি বিল্ডার ঘরে ঢুকে কি করে তোমার সাথে এ দৃশ্য দেখার জন্যই ক্যামেরা লাগিয়েছি। তখন আনু বলে, ওই ভিডিও পাপ্পন খাওয়ার সাথে লাইভ দেখবে? আনুর মুখে একথা শুনে শানকি আনুকে এক চড় মারে, আর আনুর সাথে ইন্টিমেট হওয়ার জন্য সেক্স এর ট্যাবলেট খেয়ে আনুর সাথে জোর জবরদস্তি করতে থাকে। একথা বলেই আনু কান্না করা শুরু করে। তখন ভাগত আনুর পাশে বসে আনুকে সান্ত্বনা দেওয়া শুরু করে। আর তখনই দরজায় কেউ নক করা শুরু করে। আনু দরজা খুলে দিলে দেখে বিজয় তার লোকজন নিয়ে এসেছে। বিজয় বলে, ডাক তোর হাজবেন্ডকে। আনু বলে, সে ঘরে নেই, আপনারা কাল সকালে আসেন, আমি বলবো আপনারা এসেছিলেন। বিজয় আনুর দিকে তাকিয়ে বেয়াদবি করা শুরু করে আর ভিঞ্চিকে ডাকে। দরজার দিকে তাকালে দেখে ভিঞ্চি নেই। বিজয় ভিঞ্চিকে না দেখে ভয় পেয়ে খোঁজা শুরু করে। দরজার বাহিরে দেখে ভাগত ভিঞ্চিকে মারছে। বিজয় বারবার ভাগতের হাত থেকে ভিঞ্চিকে ছাড়ায় আর বলে, ও শানকির লোক। ভাগতের কাছে মার খেয়ে বিজয়ও ভিঞ্চি পালিয়ে যায়। এরপরই আনু ফ্রিজ থেকে পানি বের করে ভাগতকে খেতে দেয়। ভাগত পানি পান করার সময় আনু ভাগতের দিকে তাকিয়ে থাকে আর বলে, আপনার চোট লেগেছে গলায়? আনু কাছে এসে দেখে গলায় আঁচড় লেগেছে। ভাগত আনুকে বলে, আমার ক্ষুধা লেগেছে। আনুও রান্নাঘরে চলে যায় রান্না করার জন্য। তখনই ভাগত রান্নাঘরে গিয়ে আনুর পরা অ্যাপ্রন খুলে নিজে পরে বলে, আমি রান্না করছি।
করছি, তুমি কি খেতে চাও? বাগতকে রান্না করতে দেখে আনুর বেশ ভালো লাগে। আনু বাগতকে বলে, আমি কি তোমার ট্যাটু দেখতে পারি? একথা বলে বাগতের জামা খুলে ফেলে। তাদের মধ্যে রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। তখনই ফোন বাজলে বাগত ফোনের দিকে তাকিয়ে বলে, আঙ্কেল, এ তোমার কোন আঙ্কেল? তখন আনু বলে, এ লোক আমার বাবার বন্ধু। এর সাথে আমি যখন ইন্টিমেট হই তখনও সে আমাকে আঙ্কেল বলেই ডাকতে বলে। আনুর মুখে এ কথা শুনে বাগত চলে যায়। আনু বাগতকে বলে, কল কেন কেটেছো? সে কি মনে করবে? বাগত বলে, কিছুক্ষণ আগে বলা কথা ভুলে গেছো? তোমার কাছে টাকার মানে কি? আনু বলে, ফ্রিডম। বাগত জানতে চায়, ও যে পয়সা জিতেছে তা এখনো এখানেই? আনু বলে, হ্যাঁ, পয়সা ঘরেই আছে। বাগত বলে, তবে তা নিয়ে চলে যাও, নিজের মতো বাঁচো। আনু বলে, কি সহজে এ কথা বলে দিলে না? আমি এটা করতে পারবো না। ও পয়সা ও মেয়ে কখনো হারাবে না। ও ঠিকই আমাকে খুঁজে বের করবে। বাগত বলে, ও তোমাকে খুঁজবে না, বহুত কৌশল আছে আমার কাছে, তুমি শুধু সহযোগিতা করো। আনু ও রাজি হয়ে যায় আর বাগতের বুকে মাথা রাখে। আমরা শানকিকেই দেখি, সে মাতাল হয়ে বাড়ি ফিরে এসেছে আর আনু বলে ডাকছে। আর তখনই তার টাকার কথা মনে পড়ে। সে সিন্ধুকের কাছে এসে সিন্ধুক খুলে টাকা দেখে খুশি হয় আর পেছন থেকে বাগত এসে মাথায় বাড়ি মারে। বাগত আনুকে বলে, প্ল্যান এটা। আনুর বাগতের প্ল্যান পছন্দ হয় না। আনু বলে, আমি ওকে মারতে পারবো না, আমি কারো জীবন নিতে পারি না। আনু বলে, ও আসার আগে আমরা টাকা নিয়ে পালিয়ে যেতে পারি। তখন বাগত বলে, তুমিই তো বলেছো ও তোমাকে খুঁজে বের করবে। আনু বলে, তুমি আমার সাথে আসবে। আনু সেই লকারের কাছে নিয়ে আসে বাগতকে। বাগত লকার দেখে বলে, আমাদের কাছে লকার খোলার 3টি সুযোগ আছে, এই 3 সুযোগ মিস করলে এই লকার আর খুলতেই পারবো না। বাগত বলে, এর সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আনু বলে, শানকি একবার আনুকে লকার দেখিয়ে বলে, সারা পয়সা এখানেই আছে। আনুকে বলে, চাপো 1 3 2 1। এরপরে আনুর চোখে হাত রেখে পরের ডিজিটটি চাপ দিয়ে লকার খুলে লকারে থাকা টাকা আনুকে দেখায়। আনু আর বাগত মিলে সেই লকার খোলার চেষ্টা করে, কিন্তু প্রথমেই মিস হয়। বাগত আনুর কাছে কার নাম্বার জানতে চায়। আনু সেই নাম্বার মনে করে বলে 121385। এবারও মিস হয়। আর ওইদিকে এক পুলিশ অফিসার এই গ্যাম্বলিং খেলার উইনারের ব্যাপারে জানতে পেরে শানকির বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আনু ঘরের বাহিরে এসে শানকির বলা কথা ভাবতে থাকে আর শেষ ডিজিটটি কি হবে চিন্তা করতে থাকে। তখনই আনুর মনে পড়ে, শানকি তাসে থাকা নাম্বার এর শেষ ডিজিট A9 বলেছিল। বাগতকে একথা জানালে বাগত রিসার্চ করে বের করে ফেলে শেষের ডিজিট 9E হবে। তারা আবারও ট্রাই করে, শেষে 9 চাপলে লক খুলে যায়। তারা দুই অভাবী দেখে লকার ভর্তি টাকা। তারা দুজনে মিলে টাকা বের করা শুরু করে। আনু বলে, আমার বিশ্বাস হচ্ছে না আমি এই কাজ করতে পেরেছি। বলে আনু বাগতকে জড়িয়ে ধরে। বাগত সকল টাকা ব্যাগে ভরে চলে যাওয়া শুরু করে আর বলে, এই টাকা ইলিগাল, এটা সরকারের কাছেই যাবে। আনু এসে দরজার সামনে দাঁড়িয়ে বলে, তুমি মজা করছো? বাগত টাকা নিয়ে যেতে থাকলে আনু ব্যাগ টান দিয়ে ধরে রাখে। বাগত আনুকে ধাক্কা মেরে ফেলে দেয় আর চলে যাওয়া শুরু করে। আনু পেছন থেকে একটি মোমের খাঁচ উঠিয়ে বাগতকে পেছন থেকে মারে। এতে বাগতের হাতে থাকা ব্যাগটি মাটিতে পড়ে যায়। বাগত কোকড়াতে থাকে আর আনু ব্যাগ নিয়ে দৌড়াতে থাকে আর কাউকে ফোনও করছিল। বাগত মাথায় চোট নিয়ে উঠে বসে। এরপরই আনুকে চারদিকে খুঁজতে শুরু করে। আনু কাউকে ফোন করে। বাগত বলে, তোমার স্বামীকে ফোন করে কি বলছো? ও কেমন লোক তুমি তো জানো। আনু বলে, ও যেমনই হোক তোমার থেকে ভালো। এরপরই বাগত আনুকে জেলের ভয় দেখানো শুরু করে আর সারা বাড়িতে খুঁজতে থাকে। আনুও চাকু নিয়ে পালাতে থাকে। আনু একটি ঘরের ভিতরে গিয়ে লুকায় আর বাগত দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। সে সময়ই পুলিশের গাড়ি চলে আসে। তারা দরজা নক করতে থাকে। আরও বলে, আমি এসপি ভৈরব, প্লিজ দরজা খুলেন। আনু দরজা খুলতে গেলে বাগত এসে আনুকে ধরে ফেলে। আনুর মুখ ও আনুকে জোর করে চেপে ধরে রাখে। আনু বাগতের থেকে নিজেকে ছাড়িয়ে দরজা খুলে অফিসারদের ডাকতেই যাবে,
বাগত এসে মুখ চেপে ধরে রাখে। পুলিশ চলে গেলে আনুকে ছেড়ে বলে, এবার চিৎকার কর। আনুকে এক চড় মারে। বাগত বলে, আমি যখন প্রথম তোমাকে মোমের আলোতে দেখেছি তখন তোমাকে এক পরীর মতো লেগেছে। চিন্তা করেছি এমন পরী আমার জীবনে কোনোদিন আসবে কিনা। যখন তুমি ফ্রি নাচছিলে আর গান করছিলে তখন আমার খুব ভালো লেগেছে। আরো ভালো লেগেছে যখন তোমাকে কাপড় ছাড়া দেখেছি। কথা বলি আনুকে রেপ করে ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে থাকে। সকালেই পুলিশ এসে দেখে বাগতের লাশ পড়ে আছে। পুলিশ বাগতকে দেখে। এসপি কে জানায় রাঘব চেতন এই ক্রিমিনালের নাম। খালি বাড়িতে চুরি করে, বাড়িতে একা থাকা মেয়েদের কিডন্যাপ করে। বাগত 36 বছরের এক মহিলাকে মেরে তার গহনা চুরি করে জেলও খেটেছে। এক অফিসার বলে, স্যার কাল রাতে আসলে আর এসব হতই না। ইন্সপেক্টর আনুকে বলে, আপনার হাজবেন্ড জুয়ায় যে পয়সা পেয়েছে এর জন্যই এই ক্রিমিনাল এখানে এসেছে। ঘরে কেউ নেই জেনেই কুকুরকে পয়জন দিয়ে ভিতরে এসেছে। কিন্তু ঘরের ভিতরে আপনার স্বামী ছিল। ওদের দুজনের মারামারির এক পর্যায়ে আপনার হাজবেন্ড মারা যায়। শানকিকে ওই চোর মাথায় মেরেছে। কিন্তু ঘরে থাকা ক্যাশ টাকা মিসিং হয়েছে। ওই টাকা কোথায় রেখেছে আপনি কিছু জানেন? তখনই শানকির আসল স্ত্রীকে দেখানো হয়। সে বলে, আমি তার সাথে থাকি না। শানকির যখন থেকে জুয়া খেলার নেশা হয়েছে তখনই আমি তাকে ডিভোর্স দিয়ে দেই। তার টাকা বাড়ি এসব কিছু সম্পর্কে আমার কোনো ধারণা নেই। অফিসার বলে, এক কম বয়সী মেয়েকে গ্যাম্বলিং এর তার স্ত্রী বলে পরিচয় করিয়েছিল আর তাকে বাজিও রেখেছে খেলায়। স্ত্রী বলে, হ্যাঁ আমিও শুনেছি। শানকি মনে করত এ ধরনের মেয়ে জুয়া খেলায় তার জন্য লাকি। এসবের কারণেই সে বহুত কর্জতে ডুবে গেছে। অফিসার বলে, ওসব মেয়ে টাকার জন্যই সাথে থাকে আর আমার মনে হয় গেম শেষে চলে গেছে। সে আরো বলে, ওই টাকা ধার দেনা শোধ করতেই লেগে গেছে আর তার বডি পোস্টমর্টেম করেই রিপোর্ট দিয়ে দিব। স্ত্রী বলে, ওই সব রিপোর্ট এর আমার কোনো দরকার নেই। আমি শুধু কনফেস করতেই এসেছি। আমার অনেক কাজ আছে, যেতে পারি? অফিসারও অনুমতি দিয়ে দেয়। ভিড়ের ভিতরে আনুকে দেখি আর আনুর সামনে দিয়েই শানকির লাশ নিয়ে যাচ্ছিল। আনুর মনে পড়ে শানকির সাথে প্রথম দেখা। আনু শানকিকে খেলতে নিয়ে যায় আর শানকি বহুত পয়সাও জিতে। এরপরই আরেক গেমে নিয়ে যায় আর আনুকে বলে, জানো এই গেমে আমি জিতবো কারণ ইউ আর মাই লাকি চার্ম। পরের গেম মুম্বাইয়ে। ওই গেম এর দিন তোমাকে আমার সাথে আসতে হবে। আনু বলে, আমি আসতে পারবো না, আমার অন্য জায়গায় কথা দেওয়া আছে। তখন শানকি বলে, আমি যা জিতবো ওইখান থেকে তোমাকে শেয়ার দেব। এতে আনু রাজি হয়। পরের দিন শানকি আনুকে বলে, এক নতুন জায়গায় যাব, সেখানে আমার স্ত্রী বলে সবার সাথে পরিচয় করাবো। আনু বলে, ওকে। শানকি একটি রিংও গিফট করে। এরপরে নিজেই আংটি পরিয়ে দেয়। আনু বলে, মিসেস শানকি রাইট? শানকি বলে, অ্যাবসলিটলি। আনু শুয়ে শানকিকে বলে, যাও পিল খাও আর আমার কাছে আসো। তখন শানকি পিল খায়। এতে তার শরীরে ঝাঁকুনি হতে থাকে। শানকি টাকা সিন্ধুকে রাখার সময় আনু শানকির কাছে জানতে চায়, আমার শেয়ার কত? তখন শানকি আনুর হাত থেকে টাকা নিয়ে সিন্ধুকে রেখে দেয় আর আনুকে বলে, আমি তোমাকে টাকা দেব কিন্তু আমি অনেক ঋণের মধ্যে আছি, ওই টাকা শোধ দিতে হবে। আনু বলে, এই সব টাকা? শানকি বলে, হ্যাঁ। আনু বলে, তুমি সবাইকে টাকা দিয়ে দিলে বাকি কি থাকবে? তখন শানকি বলে, আমি আরো গেমে জিততে থাকবো। আনু বলে, যদি হেরে যাও? শানকি বলে, এমন কথা বলো না, এখন থেকে জিততেই থাকবো। তখন শানকি বলে, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। আনু বলে, কিছু টাকা মানে? তুমি বলেছো শেয়ার দিবে, আরো বলেছো আমি পার্টনার। কি তুমি ওইসব কথা ভুলে গেছো? আনু বলে, আমি আমার শেয়ার চাই 50-50। তখন শানকি রেগে বলে, 50 কিভাবে? তুমি তো স্রেফ 2 ঘন্টা কাটানোর মেয়ে, এখানে আমি তোমাকে আরাম আয়েশের জীবন দিয়েছি। শানকির মুখে একথা শুনে আনু বলে, তুমি খুব খারাপ মানুষ। আনুর মুখ থেকে একথা শুনে শানকি আনুকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। আরো বলে, এই নে 1 গুণ 2 গুণ 3 গুণ এগুলো উঠিয়ে নিয়ে এখনই এখান থেকে চলে যা। আনুর শরীরে থুথু মেরে বলে, খারাপ মহিলা কোথাকার। এরপরই আনু উঠে রড দিয়ে পেছন থেকে মাথায় মারে আর বলে, কি বলেছ আমাকে? শানকি মাথায় হাত রেখে বলে, আমি তোকে 10% দিব। তখন আনু রেগে বলে, 10% আমাকে বোকা পেয়েছো? আনু মারার জন্য স্টিক উঠালে শানকি বলে, 20% দিব। এরপর আবার বলে 30% দিব। আনু বলে, আরো 2 বারই মারলে 50-এ দাঁড়াবে। বলে মারার জন্য স্টিক উঠালে শানকি বলে, আমার কুকুর তোকে ছাড়বে না। আর আনুও মারে মাথায়। শানকি মাটিতে পড়ে থাকে।
থাকে। আনু শানকির বডি চেক করে শানকির কাছে পাসওয়ার্ড জানতে চায়। বাহিরে থাকা কুকুরগুলোকে দেখায় তারা শানকির জন্য ঘেউ ঘেউ করছিল। কুকুরগুলোর এই অবস্থা দেখে আনু শানকির পকেট থেকে রিমোট বের করে দরজা বন্ধ করে দেয়। আনু বাগতের বডিকে টানতে টানতে একটি রুমের ভিতরে এনে রাখে। ফ্রিজের দরজা খুললে পানি বের করতেই ফ্রিজের পাশে থাকা শানকির বডি বাগতের চোখের সামনে এসে পড়ে। এতে বাগত ঘাবড়ে যায়। আনু যে শানকির সাথে অত্যাচার করত সে দৃশ্যগুলোই চোখে ভেসে উঠতে থাকে। আনু বাগতকে বলে, যখন ও আমাকে লাকি চার্ম বলতো আমার খুব ভালো লাগতো, আমি খুবই খুশি হতাম, আমার মনে হতো আমি খুবই ইম্পর্টেন্ট পারসন। বাগত শুধু আনুর দিকে তাকিয়ে থাকে। আনু বলে, লাভ, ট্রাস্ট, কত কিছু লাগে মহিলাদের, আর আমি শুধু ব্যতিক্রম। তোমাদের ছেলেদের বিছানায় শুধু এক মেয়েই লাগে, আর কিছু না। একথা বলি স্ত্রীটা রুমাল দিয়ে ভালো করে মুছে বাগতের হাতে ধরিয়ে দেয়। বাগতের এ অবস্থা যে সে শুধু তাকিয়ে থাকে। এরপরই আনু একটি চাকু নিয়ে শানকির হাতে ধরিয়ে দেয়। তারপরই মেঝেতে থাকা রক্ত পরিষ্কার করা শুরু করে। আরো বলে, আমি পেছনে ফিরতে পারবো না, আমাকে সামনের দিকে আগাতে হবে। আনু মেঝেতে থাকা রক্ত ও ফ্রিজের হাতলও পরিষ্কার করে। একটি লোক আসে আনুকে নিতে। তখনই দেখায় ফোনে আনু এই লোকটির সাথেই কথা বলছিল। আনু গাড়িতে গিয়ে বসে। আনু লোকটিকে এক জোকস শোনাতে চাইলে লোকটি হাসে। এই বৃদ্ধই আনুর পার্টনার, আনুর এ ধরনের কাজের সাহায্যকারী। আনু লোকটির সাথে হাসতে হাসতে গাড়িতে করে চলে যায়। খারাপ কর্মের ফল তো খারাপই হয়, তাই দেখানো হয়েছে এই মুভিতে।